আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর কচিকাচারা, আশা করি তোমরা ভালো আছো। আজকে বিজিএস দ্বিতীয় ক্লাস অধ্যায় 5 নিয়ে আমি সাইফুল ইসলাম রাসেল স্যার তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি আমরা সুন্দর একটা ক্লাস করব। সো আসো আমরা ক্লাসটা করি। এবং আমাদের আজকের পঞ্চম অধ্যায়ের টপিকের নাম হলো বাংলাদেশ রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা। তোমাদের অনেকের স্কুলেই বার্ষিক পরীক্ষায় আমি দেখেছি এই অধ্যায়টা আছে। যাদের আছে তারা এই ক্লাসটা করতে পারে, এবং যাদের নাই তারা বৃত্তি পরীক্ষা যারা দিবা তারা প্রিপারেশন হিসেবে এই ক্লাসটা করতে পারে, এবং আশা করা যায় এই ক্লাসটা থেকে অনেক কিছু তোমরা শিখতে পারবে। এবং তোমাদের নবম শ্রেণীতেও কিন্তু ঠিক এইরকম একটা অধ্যায় আরেকটু বিস্তারিত আছে। তাহলে আসো আমরা ক্লাসটা করি সবাই একসাথে। তো প্রথমে আমাদের ক্লাসটা কিভাবে সাজিয়েছে সেটা যদি বলতে চাই, তাহলে প্রথমেই আমরা এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ অংশ তোমাদের বই থেকেই জাস্ট সংগ্রহ করা হয়েছে, এবং তোমাদেরকে বোঝানো হয়েছে যে এই জায়গাগুলো থেকে প্রশ্ন করতে পারে, এবং এই জায়গাগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। তো দেখো, প্রথমেই যদি আমরা বলি, আমাদের বইয়ের প্রথম পার্টি ছিল আমাদের রাষ্ট্রের আবশ্যিক যে উপাদানগুলো বা অপরিহার্য উপাদানগুলো। তাহলে দেখো, একটা রাষ্ট্র যদি করতে চাও, একটা রাষ্ট্র যদি হতে হয়, তাহলে তার কতগুলো মৌলিক উপাদান প্রয়োজন। এবং রাষ্ট্রের মৌলিক উপাদান রয়েছে, 4টি মৌলিক উপাদান রয়েছে। এই 4টা উপাদানের কোনো একটা যদি অনুপস্থিত থাকে সেটাকে রাষ্ট্র বলা যায় না। এখন এই 4টা মৌলিক উপাদান কি কি দেখো, আমরা যদি বলি 4টা মৌলিক উপাদান কি কি। 1 নম্বর মৌলিক উপাদান আমরা বলতে পারি ভৌগোলিক সীমানা। একটা রাষ্ট্র হতে হলে তার সীমানা থাকতে হবে, তার ল্যান্ড থাকতে হবে, তার আকাশ সীমা থাকতে হবে, তার স্থল সীমা থাকতে হবে বা জলসীমা থাকতে হবে। 3 ধরনের সীমানাই কিন্তু প্রয়োজন আছে, ঠিক আছে? ওই সীমানার ভিতরে ওই দেশের অভ্যন্তরীণ কার্যক্রমগুলো পরিচালিত হয়। তাহলে একটা রাষ্ট্র হতে হলে সেই সীমানা থাকাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন মনে করো একটা সীমানা আছে, তো ওই রাষ্ট্রের ভিতরে যদি জনগণ না থাকে তাহলে কিন্তু সেটা রাষ্ট্র বলা যায় না। জনগণ না থাকলে রাষ্ট্র কাদের জন্য হবে, তাই না? কারণ রাষ্ট্র একটা জনগণদেরকে নিয়ে একটা কল্যাণকর সংস্থা। তাহলে তার দ্বিতীয় নাম্বার যে অপশনটা, সেটা হলো কি বলো, সেটা হলো জনগণ থাকতে হবে, এবং এই জনগণরাই এই দেশের নাগরিক হিসেবে বিবেচিত হবে। ওকে, এবং 3 নম্বরে যে জায়গাটা ইম্পর্টেন্ট, সেটাই কিন্তু সরকার। সরকার ছাড়া একটা দেশ চলে না, কারণ যদি সরকার না থাকে তখন সবাই নিজের ক্ষমতা প্রদর্শন করবে, যা জোর যার মুল্লুক তার, তখন সেটা একটা কল্যাণকর রাষ্ট্র হবে না, বা রাষ্ট্রই হবে না। একজন আরেকজনের উপর অত্যাচার করবে, নিপীড়ন করবে, তাই না? তাহলে এখানে সরকার থাকাটা ইম্পর্টেন্ট। এবং 4 নম্বরে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব, এই যে 4টা তোমার অপরিহার্য উপাদান যখন একসাথে হবে তখন একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে স্যার, সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হলো একটা দেশের ভিতরে যে জনগণ এবং সরকার আছে তারাই ওই দেশটাকে নিয়ে সিদ্ধান্ত নেবে। অন্য দেশ তাদের উপরে শক্তি প্রদর্শন করবে না, তাদের সীমানাকে আঘাত করবে না। এই যে একটা ক্ষমতা থাকা একটা দেশের ভিতরে, এটাকে বলা হয় সার্বভৌমত্ব। এটা একটা গুরুত্বপূর্ণ উপাদান, যেটা চোখে দেখা যায় না, যেটা ফিল করতে হয় যে দেশটা সার্বভৌমত্ব আছে কিনা। তাহলে এই যে রাষ্ট্রের অপরিহার্য মৌলিক উপাদান, তার মধ্যে একটা উপাদান হলো সরকার, যেটা আমাদের আজকের অধ্যায়ের আলোচনার বিষয়। সরকার, বাংলাদেশের রাষ্ট্র এবং সরকার ব্যবস্থা নিয়ে আমরা আজকে পড়াশোনা করব, ঠিক আছে? তো এই যে রাষ্ট্রের যে চালিকা শক্তি, রাষ্ট্রটা চালাবে কারা, ড্রাইভার কারা, এই রাষ্ট্রের ড্রাইভার কারা? রাষ্ট্রের ড্রাইভার হলো সরকার। সরকার বা গভর্নমেন্টই হলো এই রাষ্ট্রের ড্রাইভার। এখন সরকার তোমার জনগণের দ্বারা নির্বাচিত হতে পারে, অনির্বাচিত হতে পারে। কেউ গায়ের জোরে সরকার হয়ে যেতে পারে, আবার জনগণ চুজ করতে পারে। আবার কেউ কেউ তোমার সরকার একদম জন্ম থেকে এসে রাষ্ট্রের প্রধান হয়, জন্ম হওয়ার পরে বলে যে ও আমাদের দেশের যুবরাজ হবে, ও একটা সময় রাজা হবে। তাহলে এই যে দেখো, সরকারের অনেকগুলো ভাগ আছে। তো এই ভাগগুলো যদি আমরা দেখি, আমাদের পরীক্ষায় যদি এইরকম প্রশ্ন আসে যে সরকার প্রধানত কত প্রকার, প্রধানত কথাটা যদি কখনো বলে, তাহলে তোমরা কি বলবা বলো, যে সরকার প্রধানত 2 প্রকার। সরকার প্রধানত 2 প্রকার। একটা হলো গণতন্ত্র। গণতন্ত্র হলো ওই দেশের জনগণ ডিসাইড করবে যে আমাদের সরকার কারা হবে, ঠিক আছে? তারা ভোটের মাধ্যমে নির্বাচন করবে।
বা জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে সরকারের সিদ্ধান্তের উপরে, এই ধরনের সরকার ব্যবস্থাকে আমরা বলি গণতন্ত্র। কিন্তু যখন একটা দল বা একটা ব্যক্তির ইচ্ছা অনুযায়ী একটা দেশ পরিচালিত হবে সেটাকে আমরা বলি একনায়কতন্ত্র। ঠিক আছে, তাহলে সরকার প্রধানত কয় প্রকার? সরকার প্রধানত দুই প্রকার, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। এবং তার পরের অপশন যদি আমরা দেখি, দেখো রাষ্ট্রপ্রধান কি ধরনের ক্ষমতা ভোগ করে, রাষ্ট্রপ্রধানের কতটুকু ক্ষমতা আছে, এই বেসিসে আমরা সরকারকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো রাজতান্ত্রিক সরকার এবং আরেকটা হলো প্রজাতান্ত্রিক সরকার। হ্যাঁ, রাজতান্ত্রিক সরকার হলো যে রাজা বা সরকার সে তার নিজের ইচ্ছা মতো রাষ্ট্রটাকে পরিচালনা করবে, অন্যদিকে যে সরকার তার প্রজাদের বা জনগণের ইচ্ছা অনুযায়ী দেশ পরিচালনা করবে সেই ধরনের সরকারকে আমরা বলি প্রজাতান্ত্রিক সরকার। ঠিক আছে, তো এখন দেখো এই যে রাজতান্ত্রিক, রাজা দেশের প্রধান হয়, এই ধরনের কোথায় পাওয়া যায়? এই ধরনের দেশ আমরা সাধারণত দেখতে পাই সৌদি আরবে। সৌদি আরব এরা বংশ, এদের রাজবংশ থেকেই রাজা তোমার ক্ষমতা পেয়ে থাকে। আর প্রজাতান্ত্রিক সরকার অনেক দেশেই থাকে এবং কোনো কোনো দেশে এক সময় রাজতন্ত্র ছিল, এখন সেখানে রাজতন্ত্র নাই, কিন্তু সম্মানসূচকভাবে রাজ পরিবারকে একটা সম্মানই দেয়া হয়। এই ধরনের দেশকে বলা হয় নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। এই নিয়মতান্ত্রিক রাজতন্ত্র আমরা দেখতে পাই গ্রেট ব্রিটেন। হ্যাঁ, ব্রিটেন কিন্তু ইউকে না, মানে অনলি ইউকে ব্রিটেন না, তৎকালীন সময়ে ব্রিটিশ যে রানী তার আন্ডারে যতগুলো দেশ ছিল, যেমন তোমার আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, তারপরে তোমার ইউকে, এই দেশগুলো সবই গ্রেট ব্রিটেনের অংশ। ঠিক আছে, তারপরে দেখো ক্ষমতা বন্টনের নীতি, ক্ষমতা বন্টনের নীতির উপর ভিত্তি করে গণতান্ত্রিক সরকারকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হলো এককেন্দ্রিক সরকার এবং যুক্তরাষ্ট্রীয় সরকার। এককেন্দ্রিক সরকার হলো যেখানে কেন্দ্র একটা থাকবে, এক কেন্দ্র থেকে, মানে একটাই কেন্দ্র থাকবে, একটাই আইনসভা থাকবে, সেইখান থেকে দেশটা পরিচালিত হবে। আর যখন অনেকগুলো প্রদেশ থাকবে, এই দেশগুলোতে অনেকগুলো প্রদেশ থাকে এবং প্রদেশের গভর্নমেন্ট থাকে এবং তাদের সংবিধান অনুযায়ী প্রাদেশিক সরকার কতটুকু ভূমিকা পালন করবে এবং কেন্দ্রীয় সরকার কতটুকু ভূমিকা পালন করবে সেটা স্পেসিফিক করা থাকে। ঠিক আছে, তাহলে এই ধরনের দেশে দুই ধরনের সরকার থাকে, একটা হলো প্রাদেশিক সরকার এবং একটা হলো কেন্দ্রীয় সরকার, যেটা আমরা ভারতে দেখতে পাই বা যুক্তরাষ্ট্র দেখতে পাই। ঠিক আছে, প্রাদেশিক সরকার ও কেন্দ্রীয় সরকার থাকে এবং সংবিধান দ্বারা কি হয়, এটা তোমার ডিফাইন করা হয় কে কতটুকু ভূমিকা পালন করবে, কে কতটুকু ক্ষমতা পাবে। ঠিক আছে, আর এককেন্দ্রিক সরকার যেমন আমাদের বাংলাদেশে কিন্তু এককেন্দ্রিক সরকার রয়েছে। ঠিক আছে, এবং বাংলাদেশে প্রজাতান্ত্রিক সরকার রয়েছে, সেটা আমরা দেখবো। দেখো, এবং বলা হয়েছে যে আইন ও শাসন বিভাগের সম্পর্কের আলোকে গণতান্ত্রিক সরকারকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো সংসদীয় গণতন্ত্র, দেখো এই যে এখানে আছে কি সংসদীয় গণতন্ত্র, এবং আরেকটা হলো রাষ্ট্রপতি শাসিত সরকার। হ্যাঁ, তো আমাদের বাংলাদেশে যদি আমরা বলি কোনগুলো প্রেজেন্ট আছে এর মধ্যে, আমরা যদি একটু খেয়াল করি আমাদের বাংলাদেশে কি কি প্রেজেন্ট আছে, তাহলে আমরা কি বলবো, তো গণতন্ত্র এবং একনায়কতন্ত্রের মধ্যে আমাদের বাংলাদেশ কিন্তু এই যে গণতন্ত্র ধরনের একটা দেশ, যে দেশে গণতন্ত্র নামে কায়েম করতেছে, বাস্তবে আছে কিনা সেটা পরের বিষয়। ঠিক আছে, এরপর দেখো এখানে রাজতন্ত্র এবং প্রজাতন্ত্র আছে, আমাদের বাংলাদেশ হলো প্রজাতন্ত্র ধরনের সরকার আছে। ঠিক আছে, এবং ক্ষমতা বন্টনের ভিত্তিতে আমাদের গণতান্ত্রিক সরকার হলো এককেন্দ্রিক সরকার, এইটা আমাদের বাংলাদেশের মধ্যে উপস্থিত আছে। এবং তারপরে বলছে আইন ও শাসন বিভাগের সম্পর্কে যদি আমরা চিন্তা করি, আমাদের বাংলাদেশে আছে সংসদীয় গণতন্ত্র। আমাদের গণতন্ত্রটা হলো সংসদীয় গণতন্ত্র, মানে আমাদের আইনসভা বা জাতীয় সংসদ আমাদের গণতন্ত্রটার মূল ভিত্তি। ঠিক আছে, তাহলে এই পার্টটাতে, এই স্লাইডটাতে আমরা কি দেখতে পেলাম? প্রথমে আমরা দেখতে পেলাম রাষ্ট্রের মৌলিক উপাদান কয়টি, এবং এর মধ্যে আমরা জানতে পারলাম যে সরকার হলো একটা রাষ্ট্রের মূল চালিকা শক্তি। এবং তারপরে আমরা জানতে পাইলাম যে একটা দেশে দুই ধরনের সরকার থাকতে পারে, গণতন্ত্র এবং একনায়কতন্ত্র। এবং তারপরে আমরা দেখলাম যে সরকার তার ক্ষমতার ভিত্তিটা দুই ধরনের হতে পারে, কেউ রাজতান্ত্রিকভাবে ক্ষমতা পেতে পারে, কেউ প্রজাতান্ত্রিকভাবে ক্ষমতা পেতে পারে। এবং ক্ষমতা বন্টনের নীতিটা আমরা দেখতে পারি দুই ধরনের নীতি আছে, একটা এককেন্দ্রিক এবং আরেকটা হলো যুক্তরাষ্ট্রীয় সরকার।
এবং আইন শাসন বিভাগের ভিত্তিতে সরকার দুই প্রকার, সংসদীয় সরকার এবং রাষ্ট্রপতি শাসিত সরকার। ঠিক আছে, এর বাইরে সবচেয়ে বড় সরকার হলো সৌম্য সরকার। বোঝা গেছে? তো এরপরে দেখো কি আছে, এরপরে কি বলছে যে আমাদের সরকারের নির্বাহী প্রধানকে, মানে সকল ক্ষমতার প্রধানকে, মানে কে সকল ধরনের তোমার সিদ্ধান্ত দিয়ে থাকে। হ্যাঁ, তো সেইটা হবে কে? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলো বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান। এবং আমাদের রাষ্ট্রীয় মূলনীতি হলো 4টা। আমাদের রাষ্ট্র দাঁড়িয়ে আছে 4টা মূলনীতির উপরে, বা আমাদের সংবিধানও যদি বলো 4টা মূলনীতি আছে। 4টা মূলনীতি কি কি আমরা যদি দেখি, 1 নম্বর হলো জাতীয়তাবাদ, যে আমরা বাঙালি জাতি, আমরা বাঙালি জাতি। ঠিক আছে, জাতি কি? আমরা বাঙালি জাতি, সংবিধানে বলা আছে। এবং আমাদের জাতীয়তাবাদ হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, যে বাংলাদেশের সকল নাগরিক হলো বাংলাদেশি। এই যে জাতীয়তাবাদ, মানে পুরো দেশের যত মানুষ আছে সবাই একটা সিঙ্গেল পরিচয় আছে, বাঙালি জাতীয়তাবাদ বা বাংলাদেশি জাতীয়তাবাদ। এটা দেখো 1952 সালের আগে বা 48 সালের আগে আমরা কি চিন্তা করতাম? হ্যাঁ, 1948 সালের আগে আমরা চিন্তা করতাম যে আমরা ভারতীয় উপমহাদেশের অংশ। কিন্তু তারপরে যখন 1948 সালের 47 সালে দেশ ভাগ হলো, তখন পাকিস্তান এবং ভারত দুই ভাগ হলো। মানে তারপর থেকে আমরা কি চিন্তা করতেছিলাম, যে 1947 সালের পরে যে আমরা চিন্তা করতেছিলাম যে আমরা পাকিস্তানি, তাই না? পূর্ব পাকিস্তানি এবং পশ্চিম পাকিস্তানি। 1948 সাল থেকে যখন আমাদের ভাষা আন্দোলন শুরু হলো এবং 52 সালে সেটা ক্লাইম্যাক্স রূপে গেল, তারপরে আমরা বুঝতে পারলাম না, পাকিস্তানিদের মধ্যেও আমরা আলাদা, আমরা পাকিস্তানি না, আমাদের অন্য একটা পরিচয় আছে এবং সেই পরিচয় হলো আমরা বাঙালি, কারণ বাংলা ভাষাভাষী আমরা। কিন্তু তারপরে আমরা যদি আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠী যারা আছে তাদেরকে যদি আমরা অ্যাড করি, তাহলে আমরা কি? বাংলাদেশি। আমাদের কমন পরিচয় হলো আমরা বাংলাদেশি। ঠিক আছে, এই ধরনের পরিচয় কি বলা হয়? বাংলাদেশি জাতীয়তাবাদ। ঠিক আছে, এরপরে দেখো সমাজতন্ত্র, যে সমাজের সকল মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা সমানভাবে ভোগ করবে, এই ধরনের ধারণাটাকে বলা হয় সমাজতন্ত্র। এবং আমাদের দেশে রাষ্ট্রের একটা মূল নীতি হলো সমাজতন্ত্র। ঠিক আছে, এরপর হলো গণতন্ত্র। আমাদের সরকার তৈরি এবং গঠনের মূল ভিত্তিটাই হবে গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা। আমরা কোনো ধর্মকে স্পেসিফিক ভাবে কোনো ধর্মকে আমরা বেশি সুযোগ সুবিধা দেব না, বা কোনো ধর্মকে আমরা কি করব না? ছোট করব না। এখানে ধর্ম নিরপেক্ষতা থাকবে, সকল ধর্মের মানুষ সুখে শান্তিতে এই দেশে বসবাস করবে। এই ধরনের চিন্তা ভাবনাকে বলা হয় ধর্ম নিরপেক্ষতা। তাহলে আমাদের রাষ্ট্রের বা আমাদের সংবিধানে 4টা মূলনীতি আছে: জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা। এরপরে দেখো আমাদের সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার মূল দলিল। সংবিধান হলো দলিল। ঠিক আছে, তোমার দাদা তোমার বাবাকে তোমার দাদার যে জায়গা সম্পত্তি ছিল সেটা হ্যান্ড ওভার করছে, তার একটা দলিল ছিল, যে এই দলিলটা ঠিক এইরকম রাষ্ট্র কিভাবে চলবে সেটা কোথায় লেখা আছে? সেটা লেখা আছে সংবিধানে। এবং আমাদের সংবিধান মানে 1971 সালের 16ই ডিসেম্বরে যখন আমরা স্বাধীন হয়েছি, তারপর থেকেই আমাদের সংবিধান লেখার প্রসেসটা চলতেছিল এবং ডক্টর কামাল হোসেনকে কেন্দ্র করে একটা কমিটি গঠন করা হয়েছিল এবং এই সংবিধানটা পরবর্তীতে চূড়ান্ত অনুমোদন পায় 1972 সালের 4 নভেম্বর। ঠিক আছে, যেমন আজকে 5 নভেম্বর, তার মানে দেখো 4 নভেম্বর 1972 সালে আমাদের সংবিধান প্রথম চূড়ান্ত অনুমোদন পায়। এবং আমাদের সংবিধান 17 বার পরিবর্তন করা হয়েছে, কারণ আমাদের সংবিধানটা পরিবর্তন করা যায়, মানে একটা জাতীয় সংসদের এটা অধিকার আছে যে সংবিধান পরিবর্তন করতে পারে। এখন জাতীয় সংসদের মোট 300টা আসন বা 350টা আসন, মানে এখানে 300টা আসন ভোটের মাধ্যমে তারা প্রত্যক্ষভাবে তারা জয়লাভ করে জাতীয় সংসদে আসে। তো তাদের 2/3 যখন ভোট দেয় তখন চাইলে সেই পরিবর্তনটা করা যায়। তো এইরকম 17 বার পরিবর্তন হয়েছে এবং 17তম পরিবর্তন হয়েছে 2008 সালে, যেটাকে বলা হচ্ছে, এখন এসে বলা হচ্ছে যে ওই পরিবর্তনটা ন্যায় ছিল না। ঠিক আছে, দেখো তারপরে যদি আমরা যাই, আমাদের মূল বিষয়টা কি ছিল? আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। তো এখন যদি পরীক্ষায় বলে যে আমাদের সংবিধানের বৈশিষ্ট্য কয়টা, তোমরা বলবা যে আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে 14টা। আমাদের সংবিধানে
প্রধান বৈশিষ্ট্য কয়টা? তোমরা বলবা যে আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য রয়েছে 14টি প্রধান বৈশিষ্ট্য রয়েছে। ঠিক আছে, 1 নম্বর বৈশিষ্ট্য কি? গণপ্রজাতন্ত্রী সরকার। যে আমাদের সরকার হবে গণপ্রজাতন্ত্রী, মানে জনগণই সকল ক্ষমতার উৎস। এটার মানে কি? এটার মানে হলো জনগণ সকল ক্ষমতার উৎস। কিন্তু এটা বাস্তবে কি না সেটা একটা বড় বিষয়। ঠিক আছে, জনগণ সকল ক্ষমতার উৎস। মানে জনগণই হলো প্রজারাই হলো রাজা, প্রজাতন্ত্র। হ্যাঁ, প্রজারাই তাদের রাজার যে কাজটা করবে সেটা প্রজাদের ইচ্ছা অনুযায়ী হবে। এইটা কিন্তু গণতান্ত্রিক সরকারের, গণপ্রজাতন্ত্রী সরকারের মূল বিষয়। দেখবা একটা দিন, অ্যাটলিস্ট একটা দিন তোমার বাসায় এসে তোমার এলাকার যারা এইরকম আছে নেতারা আছে, তারা এসে তোমার কাছে ভোট ভিক্ষা করে, তাই না? ওই ভোটের দিন তোমার সকল ক্ষমতা তোমার হাতে। তুমি কাকে নির্বাচিত করবা এটা তোমার হাতে সেই ক্ষমতা আছে। তুমি যদি একটা ভুল ভোট দাও এবং তার জন্য যদি একটা ভুল নেতা আমাদের নেতা হয়ে যায়, আমাদের রাষ্ট্রপ্রধান হয়ে যায়, সে দায় কিন্তু তোমার বা আমার সকলেরই। বুঝতে পারছো? তো ভোটটা সকল ঠিক মতো দিবা। ঠিক আছে, তো এটাই হলো গণপ্রজাতন্ত্রী সরকার। এবং আমাদের সরকার ব্যবস্থাটা হলো সংসদীয় পদ্ধতি, মানে জাতীয় সংসদকে কেন্দ্র করে আমাদের সরকার ব্যবস্থাটা পরিচালিত হয়, যেটাকে বলা হয় মন্ত্রী পরিষদ শাসিত সরকার। ঠিক আছে, মন্ত্রী পরিষদ শাসিত সরকার। বুঝা গেছে? এবং আমাদের সংবিধান কিন্তু লিখিত সংবিধান। পৃথিবীর অনেক দেশে আছে যেখানে লিখিত সংবিধান নাই, যেমন ব্রিটেনের সংবিধান কিন্তু লিখিত সংবিধান না, ওদের সংবিধানটা মুখে মুখে আছে, কিন্তু আমাদের সংবিধানটা লিখিত সংবিধান। ঠিক আছে, এবং আমাদের রাষ্ট্রীয় মূলনীতি কয়টা? আমাদের রাষ্ট্রীয় মূলনীতি হলো 4টা মূলনীতি আছে, যেটা আমরা শুরুতেই বলেছিলাম। এরপরে দেখো আমাদের রাষ্ট্রধর্ম কি? রাষ্ট্রধর্ম হলো ইসলাম। এটা আমাদের জাতীয় সংবিধানে বলা আছে। ঠিক আছে, আমাদের রাষ্ট্রধর্ম হলো ইসলাম। এবং জাতি কি? আমরা জাতি হলো বাঙালি এবং জাতীয়তা হলো বাংলাদেশি। ঠিক আছে, জাতি হলো বাঙালি এবং জাতীয়তা হলো বাংলাদেশি। এবং আমাদের সরকার হলো এক কেন্দ্রিক সরকার, একটা কেন্দ্র থাকবে, এটা আমাদের সংবিধানে বলা আছে। এবং আমাদের আইনসভা হলো এক কক্ষ বিশিষ্ট আইনসভা, যেখানে কোনো প্রাদেশিক সরকারের উপস্থিতি নাই। ঠিক আছে, এবং আমাদের মৌলিক অধিকার, জনগণের মৌলিক অধিকার রক্ষা করবে সংবিধান। সংবিধানে সেটা বলা আছে, সরকার জনগণের মৌলিক অধিকার রক্ষা করবে এবং জনগণের সার্বভৌমত্ব রক্ষা করবে। এবং বলা আছে বিচার বিভাগ স্বাধীনভাবে বিচার করবে, তাকে কেউ হস্তক্ষেপ করবে না। যদিও সংবিধানে বলা আছে, বাস্তবে সেটা হয় কিনা এটা নিয়ে একটা কোশ্চেন আছে। সার্বজনীন ভোটাধিকার, এই দেশের নাগরিক যারা আছে, যারা তোমার আদালত দ্বারা নিষিদ্ধ না, তারা প্রত্যেকে, এবং পাগল না, পাগল হলে সেটা ভিন্ন কথা। বুঝতে পারছো? তাহলে যারা এই দেশের নাগরিক, প্রত্যেকে এই দেশের ভোটার এবং প্রত্যেকের ভোটাধিকার রয়েছে। এবং তারপরে বলা আছে নির্বাচন অনুষ্ঠান, নির্বাচন হবে কয় বছর পর পর? 5 বছর পর পর নির্বাচন হতে হবে। 5 বছর পর পর নির্বাচন হতে হবে, এটা বলা আছে। ঠিক আছে, এবং সংবিধান সংশোধন করা যায় 1/3। সংসদের 1/3 যদি ভোট দেয়, সংসদের 1/3 সদস্য, 1/3 সদস্যদের 1/3 সদস্যদের সম্মতিক্রমে, ঠিক আছে, তাদের যখন সম্মতি থাকবে তখন কি করা যাবে? তখন সেখানে সংবিধান সংশোধন করা যাবে। তো এইটা হলো আমাদের জাতীয় সংবিধানে বা বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে এটা তো আমরা মুখস্থ করে ফেলবো। ঠিক আছে, এরপরে দেখো কি বলছে, আমাদের সরকারের 3টা বিভাগ আছে, একটা আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগ। তো আইন বিভাগের মূল ভিত্তি হলো জাতীয় সংসদ। আইন বিভাগের মূল ভিত্তি হলো জাতীয় সংসদ। ঠিক আছে, শাসন বিভাগের মূল ভিত্তি হলো সচিবালয়, এখান থেকে শাসন হয়, যেটাকে আমরা সেক্রেটারিয়েট বলি। আর বিচার বিভাগ কি? বিচার বিভাগ হলো সুপ্রিম কোর্ট, বা যেটাকে আমরা বলতে পারি কোর্ট বা আদালত। ঠিক আছে, সর্বোচ্চ আদালত। এখন এই আইন বিভাগের প্রধানকে, জাতীয় সংসদের প্রধানকে বা কারা, জাতীয় সংসদ সদস্য কয়জন?
350 জন সংসদ সদস্য রয়েছে যারা প্রত্যক্ষ ভোটে, আমরা ভোট দিয়ে, আমাদের দেশে 300টা সংসদীয় আসন আছে, দেখো ঢাকা 1, ঢাকা 2, ঢাকা 3, ঢাকা এরকম 10টা আসন আছে, বুঝছো? আর ঢাকা 50 নম্বর আসন থেকে সংসদ সদস্য হলো সাকিব হাসান, এবং ঢাকা 51 নম্বর আসনের সংসদ সদস্য হলো জনাব সানি, বুঝতে পারছো? কিন্তু আসন সংখ্যা কিন্তু 20টা। তো এই যে দেখো সংসদের আসন সংখ্যা কয়টা আছে, আমরা ভোট দিয়ে 300 জনকে নির্বাচন করি, এবং এইখানে 50 জন সংরক্ষিত মহিলা সদস্য আছে। 50 জন আছে সংরক্ষিত মহিলা সদস্য, ঠিক আছে? 50 জন কারা আছে? সংরক্ষিত মহিলা। তাহলে টোটাল 350 জন সদস্য আছে, ঠিক আছে? এবং এই জাতীয় সংসদ কিন্তু আমাদের আইনসভার নাম, মনে রাখবো, আমাদের আইনসভার নাম হলো জাতীয় সংসদ, এবং আমরা এই মন্ত্রী পরিষদ শাসিত সরকার, এবং আমাদের জাতীয় সংসদ নেতা কিন্তু প্রধানমন্ত্রী। জাতীয় সংসদের নেতা হলো প্রধানমন্ত্রী। নেতা কারা? নেতা হলো প্রধানমন্ত্রী। এবং এই জাতীয় সংসদ পরিচালনা করে কে? যখন সংসদে অধিবেশন হয় সেটা পরিচালনা করে স্পিকার। পরিচালনা করার জন্য একজন স্পিকার আছে, বলে না যে মাননীয় স্পিকার, তাহলে একজন স্পিকার আছে, ঠিক আছে? এবং একজন আছে তার ডেপুটি স্পিকার আছে, বুঝা গেছে? তো এই হলো আমাদের জাতীয় সংসদের মূল বিষয়। এই জাতীয় সংসদ বা আইন বিভাগ কি করে? আইন বিভাগ হলো সরকারের আয় ব্যয় কত হবে সেটা ঠিক করে, তোমার একটা সংসদে নতুন আইন প্রণয়ন করতে পারে, বা সংবিধান ঠিক মতো সবকিছু ঠিক আছে কিনা সেটা দেখভাল করে থাকে, এবং আরো একটা বিষয় দেখে থাকে, সেটা হলো নতুন আইন প্রয়োজন আছে কিনা, বিল উত্থাপন করতে হবে কিনা, বাজেট দিতে হবে কিনা, বা রাষ্ট্রপতির বিরুদ্ধে কারো কোনো ধরনের বক্তব্য আছে কিনা, এই বিষয়গুলো তুলে ধরে জাতীয় সংসদ, ঠিক আছে? শাসন বিভাগ হলো যত সরকারি চাকরিজীবী আছে, রাষ্ট্রের প্রধান থেকে একদম চৌকিদার পর্যন্ত, যারা এই একটা রাষ্ট্রের হয়ে কাজ করে, পুলিশ বাহিনী থেকে শুরু করে যত মানুষ সরকারি চাকরিজীবী করে, সবাই এই আইন বিভাগের পরে শাসন বিভাগের অন্তর্ভুক্ত, ঠিক আছে? আর বিচার বিভাগের প্রধান হলো প্রধান বিচারপতি। বিচার বিভাগের প্রধান হলো প্রধান বিচারপতি, ঠিক আছে? আর এই প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন? তাকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। তাকে কে নিযুক্ত করেন? তাকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি। এইটা আমাদের রাষ্ট্রপতির একটা কাজ। যদিও মানে আমাদের দেশে সব কাজ উপরে দিয়ে দেখা যায় রাষ্ট্রপতি করতেছে, কিন্তু রাষ্ট্রপতিকে আবার চালায় কে? প্রধানমন্ত্রী ভিতর দিক থেকে তাকে একটা কথা বলে দেয়, রাষ্ট্রপতি সেটা হয়তো বাইরে এসে বলে। মানে আমাদের দেশের নিয়মটাই এরকম। হ্যাঁ, রাষ্ট্রপতি হলো সরকার প্রধান, নিয়মতান্ত্রিক প্রধান, মানে রাষ্ট্রের প্রধান, আর সরকার প্রধান হলো প্রধানমন্ত্রী, ঠিক আছে? তো এরপরে দেখো কি বলছে, এরপর আমরা চলে আসি স্থানীয় সরকার। এরপরে কিছু স্থানীয় সরকার ব্যবস্থা আছে আমাদের দেশে। স্থানীয় সরকার কাকে বলে? অ্যাকচুয়ালি স্থানীয় সরকার হলো যে একটা দেশের ছোট ছোট মাইক্রো জায়গাগুলোতে যে মানে একদম নির্বাচিত যারা সংসদ সদস্য আছে তাদের যাওয়া সম্ভব না, বা যারা আমাদের দেশের প্রধান সরকার, কেন্দ্রীয় সরকার, তারা একদম একটা ইউনিয়ন, একটা গ্রামে কি লাগবে, তোমার গ্রামে একটা নলকূপ লাগবে কিনা, বা একটা ব্রিজ লাগবে কিনা, কোন জায়গায় রাস্তাটা ভেঙে গেছে, আমাদের যারা সরকার প্রধান আছে তাদের পক্ষে এত ভিতরে যেয়ে দেখা সম্ভব না। তখন কি করা হয়েছে, এই ধরনের কিছু স্থানীয় প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে, যেখানে সাধারণত কিছু প্রধান থাকবে, তারা নির্বাচনের মাধ্যমে আসে। তো এই ধরনের প্রতিষ্ঠানকে বলা হয় স্থানীয় সরকার, ঠিক আছে? তার মধ্যে একটা হলো ইউনিয়ন পরিষদ, ঠিক আছে? কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন গড়ে ওঠে। তো স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ। যদি বলা হয় স্থানীয় সরকারের প্রাথমিক স্তর কি, তাহলে বলবা যে স্থানীয় সরকারের প্রাথমিক স্তর হলো ইউনিয়ন পরিষদ, ঠিক আছে? তারপর দেখো আমাদের দেশে বর্তমানে 5478টি ইউনিয়ন পরিষদ রয়েছে। কতটি? দেখো 5478টি ইউনিয়ন পরিষদ রয়েছে, এবং প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে একজন নির্বাচিত চেয়ারম্যান আছে। এই চেয়ারম্যানকে আমরা ভোট দিই, যাকে আমরা চেয়ারম্যান বলি। ভিলেজ পলিটিক্স আমরা বলি না, সেই ভিলেজ পলিটিক্স এর মূল বিষয় চেয়ারম্যান। এবং 9টি ওয়ার্ড থাকে, একটা ইউনিয়নের মধ্যে 9টা ওয়ার্ড থাকে, সেখানে 9 জন সদস্য থাকে। তোমরা যারা গ্রামে থাকবা তারা এই নামটা শুনছো, মেম্বার, ঠিক আছে? মেম্বার বলা হয়।
এই মেম্বারই হলো ইউনিয়ন পরিষদের সদস্য, ঠিক আছে। ওয়ার্ড থেকে 9 জন সদস্য হয় এবং সংরক্ষিত আসনে 3 জন মহিলা সদস্য। তাহলে মোট সদস্য কতটি? ইউনিয়ন পরিষদের মোট সদস্য হলো 13 জন, ঠিক আছে। এর মধ্যে 1 জন চেয়ারম্যান, 9 জন সদস্য এবং 3 জন হলো মহিলা সংরক্ষিত আসনের সদস্য। ওকে, তো এরপরে দেখো ইউনিয়ন পরিষদের কাজ কি। ইউনিয়ন পরিষদ যে গঠন করলো, ইউনিয়ন পরিষদের কাজটা কি? এই যে চেয়ারম্যান বা সদস্য, এরা কি কাজ করে? এই ইউনিয়ন পরিষদের কাজ হলো যে একটা ইউনিয়নের সার্বিক উন্নয়ন দেখা, তার একটা পরিকল্পনা করা, সার্বিক উন্নয়ন, যে কি করলে আমার ইউনিয়নটা ভালো থাকবে, কার কি কোথায় সমস্যা আছে। তা আমরা যদি আরো ডিটেইল বলি তাহলে দেখো বিশুদ্ধ পানি, এইটা খুব মূল বিষয়। দেখবা অনেক ইউনিয়ন পরিষদ থেকে তোমাদের অনেকের বাড়িতেই দেখা গেছে নলকূপ স্থাপন করে দেয়, আর্সেনিক মুক্ত নলকূপ। তাহলে বিশুদ্ধ পানির বিষয়টা তারা দেখে, বা যেখানে নলকূপ স্থাপন করা সম্ভব না, পানিটাকে কিভাবে বিশুদ্ধ করা যায় এই বিষয়টা তারা দেখভাল করে, ঠিক আছে। তো এরপরে দেখো ক্ষতিগ্রস্তদের সাহায্য করা হয় এবং পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। বিশেষ করে কোনো প্রাকৃতিক দুর্যোগ, যেটা হতে পারে তোমার ঘূর্ণিঝড়, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ যখন হয়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের লিস্ট তৈরি করে এবং তাদেরকে সহায়তা করে এবং পুনর্বাসন করে থাকে। এবং ইউনিয়নের পরিবেশ কি পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা এই বিষয়টা তারা দেখে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু একটা বিষয়, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে আমরা বলতে পারি সাহায্য ও পুনর্বাসন। মূল বিষয়গুলোকে দেখো, একটা বইতে অনেক কিছু আছে, একটা বইতে অনেক তথ্য আছে। এখন অনেক তথ্য তোমাকে মুখস্থ করতে হবে। এখন তুমি কিভাবে পুরো বইটাকে মুখস্থ রাখবা? এটা তো সম্ভব না যে তুমি পুরো বইটার হাফেজ হয়ে যেতেছ, হাফেজে বিজিএস। তো হাফেজে বিজিএস হওয়া তো সম্ভব না। একটা মানুষ কতটুকু মুখস্থ রাখতে পারে? রাদার তুমি যদি চ্যাপ্টারটাকে একটু বুঝে পড়ো, রিডিংটা একটু বুঝে পড়ো এবং মূল যেই জায়গাটা আছে ওই জায়গাগুলোকে তুমি যদি মার্ক করে ফেলো এবং ওই জায়গাগুলোকে যদি মুখস্থ করো, তাহলে এটা তোমার জন্য অনেক ইজি হবে। এই জন্য দেখো প্রত্যেকটা পয়েন্টের মধ্যেও তুমি একটু ইম্পর্টেন্ট জায়গাটাকে একটু দাগাও। যেমন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা, পরিবার পরিকল্পনা করা, পরিবারের পরিকল্পনা থাকতে পারে একটা পরিবার কেমন হবে, হ্যাঁ সেই পরিকল্পনা করতে অনেক সময় সাহায্য করে থাকে, ঠিক আছে। সেই পরিবার করতে অনেক সময় সাহায্য করে থাকে। পরিবার পরিকল্পনা কর্মসূচির জন্য জনসচেতনতা এবং জন্ম নিয়ন্ত্রণ, যেহেতু আমাদের দেশ একটা জনবহুল দেশ, অনেক জনগণ, এই জনগণকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয়ে তারা সাহায্য করে থাকে। এবং গরিব এবং মেধাবী ছাত্র ছাত্রীদের বৃত্তি দিয়ে থাকে, বৃত্তি প্রদান করে এবং বয়স্কদের শিক্ষা প্রদান, নিরক্ষরতা দূরীকরণে তারা সাহায্য করে। এলাকায় শান্তি শৃঙ্খলা কিভাবে থাকবে এই বিষয়টা তারা রক্ষা করতে সাহায্য করে। বা তোমাদের যে জমি আছে সেই জমিগুলোর খাজনা আদায়ের তারা ব্যবস্থা করে, খাজনা আদায় করে থাকে। এবং এলাকায় কোনো দুর্ঘটনা বা অপরাধ ঘটলে তারা পুলিশকে জানিয়ে থাকে এবং অপরাধের বিরুদ্ধে তারা কি করে? সচেতনতা সৃষ্টি করে। কোনো সামাজিক সমস্যা, কেউ যদি যৌন হয়রানি করে কাউকে, বা কাউকে যদি যৌতুক হয়, কারো বিয়েতে যদি যৌতুক চায়, তখন এই যৌতুক প্রথাটা দূর করার জন্য তারা সচেতনামূলক ব্যবস্থা করে থাকে। এবং এলাকায় শান্তি শৃঙ্খলা রাখার জন্য তারা বিবাদ নিষ্পত্তি করে। দুইজন ব্যক্তি মারামারি লাগছে, সানি এবং সাকিব, ঠিক আছে, লুডো খেলতে যায়, তখন মারামারি করতে করতে ঝগড়া একজন আরেকজনের একদম উঠে ফালায়া দিল। এই যে দেখো তখন কি করলো, চেয়ারম্যান জনাব ফাহাদ স্যারের কাছে আসলো, সে হলো চেয়ারম্যান। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, সানি আমাকে আসার মাইরা ফালায়া দিছে, এরকম একটা বিচার সাকিব নিয়ে আসলো। চেয়ারম্যান স্যার বললো যে এই তোমরা আসো, তোমাদেরকে একটা বিচার করে দিই। তখন এসে বললো, এই সানি তুমি কেন সাকিবকে আছাড় মারছো? হ্যাঁ বলে, স্যার আমি লুডোতে 6 উঠাইছি, ও আমার 6 দেয় না। তখন সাকিব বলবে যে 6 তো সে নকল করে উঠাইছে, চুরি করছে। এই যে একটা ঝগড়া লাগতেছিল না, তখন চেয়ারম্যান বলবে, এই লুডো খেলবা তোমরা সাবধানে, লুডো খেলবা, মারামারি করবা না, যদি মারামারি করো এই গ্রামে সকল লুডো খেলা বন্ধ। এই যে দেখো স্থানীয়দের মধ্যে বিবাদ, এই বিবাদগুলো দূর করার জন্য ইউনিয়ন পরিষদ অনেক ধরনের ব্যবস্থা নিয়ে রাখে, বুঝা গেছে? তো এগুলো হলো ইউনিয়ন পরিষদের কাজ। এই ইউনিয়ন পরিষদের কাজ তোমাদের পরীক্ষায় অনেক অনেক ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসার সম্ভাবনা আছে। এবং দেখবা ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, সিটি কর্পোরেশন, পৌরসভা, এদের কাজ মোটামুটি একই। তুমি জাস্ট মেইন ফিচারগুলোকে যদি মনে রাখতে পারো তাহলে খুব ইজিলি তুমি এগুলোকে লিখতে পারবা, ঠিক আছে? তো এর পরের পার্টে দেখো কি বলছে,
উপজেলা পরিষদ, উপজেলা যেটাকে আমরা জানি যে একটা জেলার ভিতরে কতগুলো উপজেলা থাকে, এই উপজেলা পরিষদের কতগুলো ইউনিয়ন একটা উপজেলা পরিষদকে গঠন করে। উপজেলা পরিষদে একজন চেয়ারম্যান থাকেন এবং একজন ভাইস চেয়ারম্যান থাকেন, একজন মহিলা ভাইস চেয়ারম্যান থাকেন, তাহলে দেখো 3 জন। এবং প্রত্যেকটা উপজেলার মধ্যে যতগুলো ইউনিয়ন ছিল এবং যতগুলো পৌরসভা ছিল সেই পৌরসভার চেয়ারম্যানরা এই উপজেলা পরিষদের সদস্য হিসাবে তারা বিবেচিত হয়। এবং আমাদের দেশে উপজেলা পরিষদ আছে কয়টা? 495টা, ঠিক আছে। তো উপজেলা পরিষদ কি করে? এরা বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা তৈরি করে এবং সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে, তত্ত্বাবধান করে এবং তার সমন্বয় সাধন করে, ঠিক আছে। এবং বিভিন্ন ইউনিয়নের মধ্যে সংযোগকারী রাস্তা নির্মাণ করে। যে রাস্তাটা কোন ইউনিয়নের হবে এটা ডিফাইন করা যায় না, একটা ইউনিয়ন থেকে আরেকটা ইউনিয়নে যাওয়ার রাস্তাটা এটা তারা তৈরি করতে পারে। তাহলে জেলা পরিষদের কাজ কিন্তু অনেক বেশি না। জেলা পরিষদের কাজ হলো যে ইউনিয়ন পরিষদগুলো ঠিকমতো কাজ করছে কিনা এটা তদারকি করাই হলো জেলা পরিষদের কাজ। এটা খুব কম ইম্পর্টেন্ট, তেমন ইম্পর্টেন্ট না, ঠিক আছে। এরপর দেখো জেলা পরিষদ, আমাদের দেশে 64টা জেলা আছে। কয়টা জেলা আছে? 64টা, কিন্তু জেলা পরিষদ আছে 61টা। তাহলে 3টা জেলায় জেলা পরিষদ নাই। এই 3টা জেলা কি? খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি। তো এই 3টা জেলার জন্য একটা মন্ত্রণালয়ের ব্যবস্থা আছে। এই মন্ত্রণালয়ের অধীনে এই 3টা জেলা পরিচালিত হয়, কারণ এই 3টার মধ্যে একটু ব্যবস্থাটা একটু ভিন্ন, কিছু কমপ্লেক্সিটি আছে, এই বিষয়গুলোকে দেখভাল করতে হয়। তো এই জেলা পরিষদে একজন চেয়ারম্যান এবং 20 জন সদস্য থাকে এবং 20 জন সদস্যের মধ্যে 5 জন হবে মহিলা এবং তাদেরকে কেউই আমরা জনগণরা ভোট দিব না, ঠিক আছে। উপজেলা পরিষদ যারা আছে না তারা এই জেলা পরিষদকে ভোট দিবে এবং এটা পরোক্ষভাবে নির্বাচিত হবে। উপজেলা এবং পৌরসভার সংরক্ষিত এলাকার বাইরে, খেয়াল করো, যেখানে উপজেলা এবং পৌরসভার এলাকা তার বাইরে রাস্তাঘাট, সেতু, কালভার্ট তৈরি করা, ঠিক আছে। কোনো কোনো জায়গায় আবাস হোস্টেল, প্রশিক্ষণ কেন্দ্র, অনাথ আশ্রম, বাঁধ নির্মাণ বা বিভিন্ন জেলার যে যোগাযোগ এবং পরিবহন ব্যবস্থা, এটার কাজ হলো জেলা পরিষদের। তাহলে এই 3টা পরিষদের মধ্যে মনে রাখবা ইউনিয়ন পরিষদের কাজটা বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষা আসার সম্ভাবনা বেশি। ইউনিয়ন এবং পৌরসভা পরিষদ, পৌরসভা আমরা এখনো যাই নাই, আমরা এখন যাব। যেটা ইউনিয়ন পরিষদ গ্রাম, কারণ কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন গড়ে ওঠে, কথাটা মনে রাখবা, কতগুলো গ্রাম নিয়ে একটা ইউনিয়ন গড়ে ওঠে। কিন্তু যখন আমরা বলবো পৌরসভা তখন আসবে শহর, বুঝছো? তাইলে শহরের স্থানীয় সরকার কোনটি? পৌরসভা, ঠিক আছে। যদি শহর হয় তাইলে পৌরসভা, যদি গ্রাম হয় তাহলে সেটা হবে ইউনিয়ন পরিষদ। তো আমাদের দেশে যতগুলো উপজেলা শহর আছে বা জেলা শহর আছে, তো 331টি পৌরসভা রয়েছে, 331টি। প্রত্যেকটা পৌরসভায় একজন মেয়র আছে এবং কাউন্সিলর আছে, একজন মেয়র এবং কতগুলো কাউন্সিলর রয়েছে, ঠিক আছে। তো এখন দেখো, এখন কতজন মেয়র হবে, কতজন মেয়র তো একজন হবে, কাউন্সিলর কতজন হবে, এইটা ওই উপজেলাটার বা ওই শহরটা কত বড় সেইটার উপরে নির্ভর করা হয়, ঠিক আছে। তো এখন দেখো পৌরসভার কাজ কি? এটা কিন্তু অনেকটা ইউনিয়ন পরিষদের মতোই, জাস্ট এটা শহর। মনে রাখবা, আমি আবার বলছি, ইউনিয়ন পরিষদ হলো গ্রাম আর পৌরসভা হলো শহর, এই দুইটার মধ্যে জাস্ট এতটুকুই পার্থক্য আছে, বোঝা গেছে? তাহলে দেখো এইখানে আমরা যদি দেখি আমাদের পৌরসভার কি কি কাজ রয়েছে, একই রকম কাজ। দেখো, বিশুদ্ধ পানি সরবরাহ, যেটা আমাদের ইউনিয়ন পরিষদেরও কাজ ছিল, ঠিক আছে। যেটা ইউনিয়ন পরিষদ গ্রামে করে, পৌরসভা সেটা শহরে করে। স্বাস্থ্যকর ও ভেজাল মুক্ত খাদ্য বিক্রি নিশ্চিত করা, কেউ যেন ভেজাল খাদ্য বিক্রি করতে না পারে এই বিষয়গুলোকে নিশ্চিত করা হয়। এবং শহরের পরিবেশ রক্ষার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয় এবং বাস্তবায়ন করা হয়, এই বিষয়টা ইম্পর্টেন্ট। এবং বিধি মোতাবেক ঘর বাড়ি, যে রাস্তাঘাট কেউ দখল করতেছে কিনা, ঘর বাড়ি ঠিক জায়গায় তৈরি করতেছে কিনা, এই বিষয়গুলো তারা দেখে থাকে। সড়ক নির্মাণ, রাস্তাঘাট নির্মাণ, যান চলাচল নিয়ন্ত্রণ করা, পার্ক তৈরি করা, হাসপাতাল দেখা, এই বিষয়গুলো আমাদের পৌরসভা করে থাকে। তোমরা যারা মিউনিসিপ্যালিটি বা পৌরসভার নাগরিক তারা খুব ইজিলি বুঝতে পারবা যে তোমার পৌরসভা কি কাজগুলো করে থাকে। এই নিজের জীবন থেকে শিখবা, তাহলে শিক্ষাটা অনেক সহজ হবে, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা বলি স্বাস্থ্যকর ও ভেজাল মুক্ত খাদ্য বিক্রি করা একটা বড় বিষয় এবং শহরের পরিবেশ রক্ষা একটা বড় বিষয়,
শহরের পরিবেশ রক্ষা করাটা একটা বড় বিষয়, পরিবেশ রক্ষা করাটা একটা বড় বিষয়, বিধি মোতাবেক ঘরবাড়ি নির্মাণ করছে কিনা, যানবাহন চলাচল ঠিক আছে কিনা, সড়ক নির্মাণ এবং যানবাহন চলাচল এটাও একটা বড় বিষয়, এবং তারপরে গাছ লাগানো একটা বড় বিষয়, পার্ক এবং উদ্যান বা সবকিছু ঠিকঠাক মতো আছে কিনা এটা দেখাশোনা করাও পৌরসভার একটা বড় কাজ। ঠিক আছে, তো এরপরে যদি আমরা যাই সিটি কর্পোরেশন, আমরা যারা বড় শহরে বসবাস করি যেমন ঢাকা, রাজশাহী, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, খুলনা, এই যে বড় শহরগুলো, আমাদের দেশে 8টা বিভাগ আছে না, 8টা বিভাগে 9টা সিটি কর্পোরেশন আছে, 8টা বিভাগে 9টা, কারণ ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, ঢাকাতে 2টা সিটি কর্পোরেশন আছে। এছাড়া গাজীপুর কিন্তু বিভাগ না, কিন্তু গাজীপুরে তোমার সিটি কর্পোরেশন আছে, ময়মনসিংহতে সিটি কর্পোরেশন আছে। তাহলে দেখো ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ এবং কুমিল্লা, যেটা এখনো বিভাগ হয় নাই কিন্তু সেখানে সিটি কর্পোরেশন আছে, এবং গাজীপুর এবং ময়মনসিংহ। সিটি কর্পোরেশনের প্রধান কে? সিটি কর্পোরেশনের প্রধান একদম পৌরসভার মতোই মেয়র, এবং এখানে রয়েছে কাউন্সিলর। পৌরসভা এবং সিটি কর্পোরেশনের সেম কাজ, সেম কাজ, সেম বাট ডিফারেন্ট। কেমন? কারণ পৌরসভাটা হলো ছোট এবং সিটি কর্পোরেশন হলো মেগা সিটি, বড় শহরগুলোকে নিয়ে করা হয়েছে। তাহলে এখানে কি করে দেখো, সেম কাজ বাবা, সেম কাজ। দেখো যেটা পৌরসভার কাজ সেটাই সিটি কর্পোরেশনের কাজ, সো আলাদা করে তোমাকে মুখস্থ করতে হবে না। ঠিক আছে, তাহলে আমরা এখানে স্থানীয় সরকার ব্যবস্থাগুলো সম্পর্কে জানলাম খুব শর্ট করে। এই ব্যাপারগুলো এই স্লাইডে আমি যতটুকু দিয়েছি তোমাদেরকে, এতটুকু যদি তোমরা মনে রাখো এই অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে আমি বলে আশা করতেছি। তাহলে এইবার আসো আমরা কিছু এমসিকিউ সলভ করব এই অধ্যায় থেকে। সো পুরো অধ্যায়টা একটা গ্লান্স পড়ার পরে আমরা এখন বহু নির্বাচনী বা এমসিকিউ কোশ্চেনগুলো সলভ করে দেখবা যে ম্যাক্সিমাম কোশ্চেন আমরা আগে আলোচনা করে ফেলছি যে কোন কোন প্রশ্নগুলো অ্যান্সার হতে পারে। তাহলে দেখো প্রথম প্রশ্নটা দেখো, রাষ্ট্র গঠনে কোনটি প্রয়োজন? প্রথম প্রশ্নটা বলছে যে রাষ্ট্র গঠনে প্রয়োজন কোনটা। তো এখানে দেখো ধর্ম, সরকার, কৃষি এবং পরিবহন 4টা বিষয়কে বলা হয়েছে। তো দেখো রাষ্ট্র গঠনের প্রধান বিষয় যে 4টা আছে তার মধ্যে কিন্তু সরকার একটা অন্যতম বিষয়, তাই না? যে সরকার ছাড়া রাষ্ট্র গঠন হতে পারে না। তাহলে আমরা এখানে কি বলবো যে রাষ্ট্র গঠনের প্রধান বিষয় হলো সরকার বা গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে দেখো রাষ্ট্র গঠনের 4টা মৌলিক উপাদান কি কি, সেই 4টা আমরা এখানে আবার আলোচনা করতে পারি। যে 4টা হলো তোমার সীমানা, এবং তারপরে জনগণ, তারপরে সরকার, তারপর সার্বভৌমত্ব। ওকে, এবার আসো রাষ্ট্রের মূল চালিকা শক্তি কি? আমি একটু স্ক্রিন থেকে বের হয়ে তোমাদেরকে দেখার সুযোগ দিচ্ছি, ডিস্টার্ব করতেছি না কোশ্চেনটা, এবং আমি সলভ করার আগে একটু সময় দিচ্ছি, 1 সেকেন্ড সময় দিচ্ছি, আর তোমরা নিজেরা মনে মনে অ্যান্সারটা বলতে পারো। তাহলে রাষ্ট্রের মূল চালিকা শক্তি কি? একটা রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলো সেই রাষ্ট্রের সরকার, কারণ এটা বইতে একদম হুবহু বলা আছে যে রাষ্ট্রের মূল চালিকা শক্তি হলো সরকার, কারণ সরকার রাষ্ট্রটাকে চালাবে, ড্রাইভার, রাষ্ট্রটা কিভাবে চলবে এই বিষয়ে সিদ্ধান্তটা সরকার দিয়ে থাকে। তারপরের প্রশ্নটাতে দেখো, দেশের প্রধান তার দেশের সকল সিদ্ধান্ত একাই গ্রহণ করে, তো সে কোন ধরনের সরকার? তো সকল সিদ্ধান্ত যদি কেউ একা গ্রহণ করে, জনগণের চিন্তা ভাবনাকে যদি সে দাম না দেয়, তখন সে কোন ধরনের সরকার হবে? সে হবে একনায়কতন্ত্র সরকার। তো আমরা এই যে সলভ করতেছি না, তোমরা একটা কাজ করতে পারো, তোমরা যখন ইউটিউবে ভিডিও ক্লাসটা দেখবা, আমরা তো লাইভ করছি না, বাট তোমরা কিন্তু তখন এই জায়গাগুলোকে পজ করে আগে নিজের অ্যান্সার দিয়ে আমার সাথে মিলিয়ে নিতে পারো। ঠিক আছে, তাহলে তোমাদের জন্য এই জায়গাটা খুবই ফ্রুটফুল হবে। ওকে, আচ্ছা, এরপরে 4 নম্বরে দেখো, কোন সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের উপর নির্ভরশীল থাকে? এটা কি যুক্তরাষ্ট্রীয়, এককেন্দ্রিক, নাকি রাষ্ট্রপতি, নাকি রাষ্ট্রপতি শাসিত, নাকি সংসদীয়? তো দেখো আইন বিভাগ যদি আমরা বলি, আইন বিভাগ বা আইনসভা সেটাকেই তো আমরা সংসদ বলি। আইন বিভাগের মূল বিষয়টাই তো সংসদ, তাই না? আইন বিভাগের মূল বিষয়টা যদি সংসদ হয় তাহলে কি হবে? সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন বিভাগ আইন বিভাগের উপরে নির্ভরশীল থাকে। মন্ত্রী পরিষদ শাসিত যে সরকার ব্যবস্থা সেটাকে আমরা সংসদীয় সরকার ব্যবস্থা বলে থাকি। ঠিক আছে, তো এরপরে দেখো কি বলছে, এরপরে বলছে যে
কোন নীতির উপর ভিত্তি করে সরকারকে এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় দুইটা ভাগে ভাগ করা হয়? তো আমরা দেখছি যে সরকারের প্রধানের কতটুকু ক্ষমতা আছে, এই ক্ষমতা বন্টনের ভিত্তিতে আমরা এককেন্দ্রিক এবং যুক্তরাষ্ট্রীয় দুই ভাগে সরকার ভাগ করতে পারি। কারণ এককেন্দ্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্র থেকে শাসন হবে এবং যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় সেখানে প্রাদেশিক সরকার থাকবে, প্রদেশ থাকবে, তাই না? তো এই হলো মূল বিষয়টা। এরপরে দেখো কি বলছে যে এক ব্যক্তি বা এক দলের শাসনকে আমরা কি বলি? এক ব্যক্তি বা এক দলের যদি শাসন হয় সেটাকে আমরা কি বলি? এক ব্যক্তি বা এক দলের শাসন, যেটাকে আমরা অনেক সময় দেখো না, আজকাল এই কথাটা হচ্ছে না যে অটোক্রেসি বা এক নায়কতন্ত্র, ঠিক আছে? এক নায়কতন্ত্র, একজন নায়ক, সে যা বলবে তাই ঘটবে, এটা এক নায়কতন্ত্র। তারপরে দেখো রাষ্ট্রপ্রধানের উপর ভিত্তি করে সরকার কত ভাগে ভাগ করা যায়। তো আমরা তো জানি যে রাষ্ট্রপ্রধানের উপর ভিত্তি করে সরকার দুই ভাগে ভাগ করা যায়, তাই না? এক নায়কতন্ত্র এবং প্রজাতন্ত্র, তাই না? তাহলে এখানে বা গণতন্ত্র যেটাকে বলা হয়, তাহলে এখানে দুই ভাগে ভাগ করা হয়, ঠিক আছে? তারপর দেখো ক্ষমতা বন্টনের নীতি অনুসারে গণতান্ত্রিক সরকারকে আমরা কয়টা ভাগে ভাগ করি? ক্ষমতা বন্টনের নীতি, কোন নীতিতে ক্ষমতা বন্টন হবে? তাহলে সেটা কিন্তু আমরা একটু আগে দেখে আসলাম যে এককেন্দ্রিক সরকার হবে নাকি যুক্তরাষ্ট্রীয় সরকার হবে। তাহলে এটা দুই ভাগে ভাগ করা যাচ্ছে এবং সবচেয়ে মজার বিষয়, সরকার প্রত্যেকটা ভাবেই দুই ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? তো তারপরে দেখো কি বলছে যে আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থার বৈশিষ্ট্য কি? কি বৈশিষ্ট্য আছে আমাদের বাংলাদেশের সরকার ব্যবস্থাতে, ঠিক আছে? যে এখানে কি মন্ত্রী পরিষদ শাসিত হচ্ছে, নাকি গণতান্ত্রিক রাষ্ট্র হচ্ছে, নাকি যুক্তরাষ্ট্রীয় সরকার হচ্ছে? তো আমাদের দেশে মন্ত্রী পরিষদ শাসিত একটা রাষ্ট্র এবং আমরা গণতান্ত্রিক রাষ্ট্র, প্রজাতন্ত্র, এবং আমরা কিন্তু যুক্তরাষ্ট্রীয় সরকার না, আমাদের সরকার কিন্তু যুক্তরাষ্ট্রীয় না। তাহলে আমাদের সরকারটা কি? এককেন্দ্রিক সরকার, আমাদের একটাই কেন্দ্র, তাই না? তাহলে আমরা হলাম এককেন্দ্রিক সরকার, এককেন্দ্রিক সরকার। তাহলে এখানে আমরা কোনটাকে অ্যান্সার হিসাবে নিতে পারি? 1 ও 2 কে আমরা অ্যান্সার হিসাবে নিতে পারি। ওকে, তো এরপরে দেখো বাংলাদেশের সংবিধানে কয়টা অনুচ্ছেদ আছে? আমাদের বাংলাদেশের সংবিধানে 11টি বিভাগ আছে। বাংলাদেশের সংবিধানে 11টি বিভাগ আছে। কয়টা বিভাগ আছে? 11টি বিভাগ আছে, ঠিক আছে? এবং 153টি অনুচ্ছেদ আছে, 153টি অনুচ্ছেদ আছে আমাদের বাংলাদেশের সংবিধানে, ঠিক আছে? তাহলে এখানে দেখো 153টি অ্যান্সার হবে। ওকে, তো এরপরে প্রশ্ন যদি আমরা দেখি, গণপরিষদের প্রথম অধিবেশন, মানে আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের গণপরিষদের প্রথম অধিবেশন কবে হয়েছিল? 1972 সালের 10 এপ্রিল, ঠিক আছে? 1972 সালের 10 এপ্রিল। তখনই কিন্তু এই সংবিধান করার জন্য ডক্টর কামাল হোসেনকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং 4 নভেম্বর তার যে সংবিধানটা সেটা অ্যাপ্রুভ করা হয়েছিল চূড়ান্তভাবে, ঠিক আছে? তো এরপরে দেখো কেন্দ্র হতে ন্যস্ত ক্ষমতা, মানে যে ক্ষমতাটা কেন্দ্রে থাকবে এবং কেন্দ্র হতে ন্যস্ত করা হবে, এই ধরনের ক্ষমতাকে বলা হয় এককেন্দ্রিক সরকার ব্যবস্থা। এবং এটার বিপরীত কি? এটার বিপরীত হলো যুক্তরাষ্ট্র, যেখানে প্রদেশ থাকবে। যুক্তরাষ্ট্র কেন্দ্রে কি থাকবে? প্রদেশ থাকবে এবং প্রাদেশিক সরকার থাকবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো কি বলছে, বর্তমান বিশ্বে সরাসরি রাজতন্ত্র চালু আছে কোন দেশে? তো আমরা তো সরাসরি দেখেছিলাম, আমরা যখন চ্যাপ্টারগুলো পড়তেছিলাম তখন আমরা দেখছিলাম যে সৌদি আরবে সরাসরি রাজতন্ত্র চালু আছে। তারপর দেখো বাংলাদেশের প্রধান বিচারপতি কে নিয়োগ দিয়ে থাকেন? প্রধান বিচারপতি কে নিয়োগ দেন? প্রধান বিচারপতি নিয়োগ দেন কিন্তু রাষ্ট্রপতি, ঠিক আছে? রাষ্ট্রপতি প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। তারপর দেখো বাংলাদেশের আইনসভার নাম কি? বাংলাদেশের আইনসভার নাম হলো জাতীয় সংসদ। বাংলাদেশের আইনসভার নাম, ঠিক আছে? বাংলাদেশের জাতীয় সংসদের ক্ষেত্রে কোনটা প্রযোজ্য? জাতীয় সংসদ কি কি করে থাকে? জাতীয় সংসদ এইখানে যে 4টা কাজ আছে এর মধ্যে কি করে? সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করে, নাকি আইন বাস্তবায়ন করে, নাগরিক অধিকারকে রক্ষা করে, আইনের ব্যাখ্যা প্রদান করে? তো এইখানে দেখো সরকারের আয় ব্যয় নিয়ন্ত্রণ করাটা কিন্তু জাতীয় সংসদের একটা কাজ। আইন বাস্তবায়ন করে না, জাতীয় সংসদ আইন তৈরি করে। জাতীয় সংসদ আইন তৈরি করে, ঠিক আছে?
আইন তৈরি করে এবং নাগরিকের অধিকার রক্ষা করে সংবিধান। নাগরিকের অধিকার রক্ষা করে সংবিধান এবং আইনের ব্যাখ্যা দিয়ে থাকে শাসন বিভাগ, সরি শাসন বিভাগ না, বিচার বিভাগ। বিচার বিভাগ আইনের ব্যাখ্যা দিয়ে থাকে, বিচার বিভাগ আইনের ব্যাখ্যা দিয়ে থাকে, ঠিক আছে। এরপর দেখো দেশের জাতীয় তহবিলে অভিভাবক হিসেবে কে দায়িত্ব পালন করে? জাতীয় তহবিলের আইন বিভাগ নাকি শাসন বিভাগ না বিচার বিভাগ নাকি বাংলাদেশ ব্যাংক? সবচেয়ে মজার বিষয় হলো যে বাংলাদেশ ব্যাংক কিন্তু আমাদের বইতেই ছিল না, তাই না? শাসন বিভাগ তো শাসন করে এবং বিচার বিভাগ কি করে? বিচার বিভাগ বিচার করে, তাই না? তাহলে কি হবে এখানে? আইন বিভাগ কি করে? আমাদের জাতীয় তহবিল মানে আমাদের জনগণের আয় ব্যয়, রাষ্ট্রের আয় ব্যয় সঠিকভাবে ব্যবহার হচ্ছে কিনা এই ধরনের কথা বলে থাকে, এই ধরনের ডিবেট হয়ে থাকে যে কোন এলাকায় আসলে কি কাজ হচ্ছে কিনা, মানুষ ঠিক মতো সুবিধা পাচ্ছে কিনা, এই ধরনের আলোচনা কিন্তু জাতীয় সংসদে হয়ে থাকে এবং জাতীয় সংসদ হলো আমাদের জন্য অভিভাবক, ঠিক আছে। তো এই জন্য এখানে জাতীয় সংসদ অ্যান্সার হবে। তো এরপরে দেখো বাংলাদেশের সংসদ সদস্য যদি 300 জন হয় তাহলে কতজন সদস্যদের ভোটে সংবিধান সংশোধন করা যাবে? তো আমরা তো জানি 1/3, তাই না? 1/3 হলে কত হবে? 1/3 হলে এখানে অ্যান্সার হবে 200 জন, ঠিক আছে। সংবিধানের ধারা বা আইনের ব্যাখ্যা কে দিয়ে থাকে? সংবিধানের বিভিন্ন ধারা বা আইনের ব্যাখ্যা, এটা একটু আগেই তোমাদেরকে বলছি যে আইনের ব্যাখ্যা কে দিয়ে থাকে? আইনের ব্যাখ্যা কিন্তু দিয়ে থাকে বিচার বিভাগ, ঠিক আছে। আইনের ব্যাখ্যা দিয়ে থাকে আদালত, সুপ্রিম কোর্ট, ঠিক আছে। সুপ্রিম কোর্ট বা সর্বোচ্চ আদালত, যেটা সর্বোচ্চ আদালত আইনের ব্যাখ্যা দিয়ে থাকে, সর্বোচ্চ আদালত যেটাকে আমরা সুপ্রিম কোর্ট বলি, ঠিক আছে, আইনের ব্যাখ্যা দিয়ে থাকে। তাহলে আমার অ্যান্সার হবে 3 মানে খ, ঠিক আছে। তো এরপরে দেখো নাম্বার 20 বলছে যে আইন বিভাগের কাজ কি? আইন প্রণয়ন করা নাকি সংবিধান প্রণয়ন করা নাকি ন্যায় বিচার প্রতিষ্ঠা করা? নিচের কোনটা আইন বিভাগের কাজ? ঠিক আছে, তো আইন বিভাগ কি? আইন বিভাগ কিন্তু আমরা যেটা প্রথমে বললাম জাতীয় সংসদ বা আইনসভা। আইনসভা কি করে? আইনসভা আইন প্রণয়ন করে, তাই না? নতুন নতুন আইন দিয়ে থাকে। আইনসভাটা তোমরা পেঁচা ফেলো না, আইনসভা কিন্তু জাতীয় সংসদ বা আইন বিভাগ কিন্তু আইনসভা। আইনসভা বা যেটাকে আমরা বলি জাতীয় সংসদ, ঠিক আছে। তো আইনসভা বা জাতীয় সংসদ যদি হয়ে থাকে তো জাতীয় সংসদ কি করে থাকে? সংবিধান প্রণয়ন এবং সংশোধনও করে থাকে। কিন্তু ন্যায় বিচার প্রতিষ্ঠা কিন্তু বিচার বিভাগ করে থাকে। এই কাজটা কে করে? এই কাজটা করে বিচার বিভাগ। তো এই কাজটা যদি বিচার বিভাগ করে থাকে তাহলে এখানে কি হবে? এখানে অ্যান্সার হবে 1 ও 2। 1 ও 2 মানে ক হবে, ঠিক আছে। তো এরপর দেখো কি বলছে নাম্বার 21, বাংলাদেশে বর্তমানে কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে? এটা তো আমরা একটু আগে পড়ে আসছি, দেখছো একই জিনিসই রিপিট হচ্ছে। বাংলাদেশে ইউনিয়ন পরিষদ আছে 4578টি, ওকে। তো এরপরে দেখো কি বলছে, জেলা পরিষদের সদস্য সংখ্যার কত ভাগ মহিলা? জেলা পরিষদের সদস্য সংখ্যার 4 ভাগের 1 ভাগ কিন্তু মহিলা থাকতে হবে, 1/4। ওকে। এরপর দেখো কোনটিতে পরোক্ষ নির্বাচন হয়? পরোক্ষ নির্বাচন হয় জেলা পরিষদে। পরোক্ষ নির্বাচন কোথায় হয়? পরোক্ষ নির্বাচন হয় জেলা পরিষদে, ওকে। এরপর দেখো কি বলছে, ইউনিয়ন পরিষদের কাজ কি? জমির খাজনা প্রদান করা, পানি সেচ ব্যবস্থা করা। পানি সেচ কিন্তু ইউনিয়ন পরিষদ দেয় না, পানি সেচ দেয় জেলা পরিষদ। মনে আছে আমরা একটু আগে দেখছিলাম যে পানি সেচ কে দিয়ে থাকে? এই যে দেখো পানি সেচ কে দিয়ে থাকে? দেখো ইউনিয়ন পরিষদে পানি সেচের কোনো ব্যবস্থা কিন্তু এখানে বলা নাই, সেচ ব্যবস্থার কথা কিন্তু বলা নাই। পানি সেচ আছে জেলা পরিষদের কথায়। দেখো কোথায়? এই যে পানি সেচ, দেখছো পানি সেচ জেলা পরিষদের কথা বলা আছে। তাহলে জেলা পরিষদ পানি সেচ দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে দেখো এইখানে যে কাজগুলো আছে আমরা দেখলাম, পানি সেচ কে দিয়ে থাকে? পানি সেচ দিয়ে থাকে জেলা পরিষদ। কে দিয়ে থাকে? জেলা
পরিষদ। তাহলে জমির খাজনা প্রদান করা এটা কিন্তু ইউনিয়ন পরিষদের একটা কাজ, এবং বিশুদ্ধ পানি সরবরাহ করাও এটা ইউনিয়ন পরিষদও করে, পৌরসভাও করে, সিটি কর্পোরেশনও করে। তাহলে এখানে 1 ও 3 হবে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কারেক্ট অ্যান্সার হবে 1 ও 3, এটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপরে দেখো কি বলছে, নির্মল বাবু একজন স্থানীয় সরকার প্রধান, একজন চেয়ারম্যান এবং 20 জন সদস্য। তার মানে এটা কিন্তু ইউনিয়ন পরিষদ না। ঠিক আছে, আচ্ছা, তো 20 জন সদস্য কোথায় থাকে? 20 জন সদস্য কিন্তু জেলা পরিষদে থাকে এবং পরোক্ষভাবে তারা নির্বাচিত হয়। ঠিক আছে, এইবার দেখো কি বলছে, উক্ত সংস্থাটির কাজ কি? জেলা পরিষদ কি ধরনের কাজ করে থাকে? জেলা পরিষদ কিন্তু জন্মমৃত্যু নিবন্ধন করে না। জন্মমৃত্যু নিবন্ধন করাটাও কিন্তু উপজেলা ইসের একটা কাজ, ইউনিয়ন পরিষদের একটা কাজ। তাহলে জেলা পরিষদ কি করে? জেলা পরিষদ করে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করতে পারে, অনাথ আশ্রম নির্মাণ করতে পারে। ঠিক আছে, তাহলে 1 ও 2 এই কাজগুলো জেলা পরিষদ করতে পারে। জাফর মিয়া স্থানীয় সরকারের প্রাথমিক স্তরের একটি পরিষদের চেয়ারম্যান। ওকে, তো প্রাথমিক স্তর কিন্তু সে, তো প্রাথমিক স্তর যদি হয়, প্রাথমিক স্তর কোন স্তর? ইউনিয়ন পরিষদ, তাই না? ইউনিয়ন পরিষদ, তিনি যেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান সেই প্রতিষ্ঠানে কতজন সদস্য আছে? তাহলে ইউনিয়ন পরিষদের মোট সদস্য সংখ্যা কতজন? 13 জন, কারণ একজন চেয়ারম্যান, 9 জন মেম্বার এবং 3 জন সংরক্ষিত আসন। টোটাল কয়জন তারা? টোটাল 13 জন। ঠিক আছে, তো এই হলো বিষয়টা। তো এখন দেখো, যেহেতু প্রাথমিক স্তর বলছে, এই জন্য আমরা ধরে নিলাম সে ইউনিয়ন পরিষদে আছে। ওকে, তাহলে কোন পরিষদ এটা? সে কোন পরিষদে আছে? সে আছে ইউনিয়ন পরিষদে। আচ্ছা, এরপরে দেখো, জাফর মিয়ার পরিষদে যে ধরনের কাজ হয়, ভেজাল মুক্ত খাদ্য বিক্রি হয় কিনা? ভেজাল মুক্ত খাদ্য বিক্রি কিন্তু এটা তোমার ইসের কাজ, পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ। এটা কিন্তু আমার ইউনিয়নের কাজে ছিল না, ভেজাল মুক্ত খাদ্যটা, তাই না? তাহলে দেখো তার বাকিগুলো তুমি একটু দেখো কি আছে। বাকিগুলো আছে কি কি? গরিব ও মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদান এবং এলাকায় শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। এই যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু ইউনিয়ন পরিষদের কাজ। ইউনিয়ন পরিষদ গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি দিয়ে থাকে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় করে রাখে। তাহলে এই যে 2 ও 3, এটাকে আমরা বলতে পারি এটা হলো আমার জাফর মিয়া যে পরিষদে আছে বা ইউনিয়ন পরিষদের কাজ। ঠিক আছে, এরপর দেখো নাম্বার 9, সুশাসন। আমি সুশাসন করতে চাই। সুশাসন কাকে বলে? সুশাসন মানে হলো তুমি সমাজের যেই শ্রেণীর লোক হও, তুমি যেই হও, তুমি যদি অপরাধ করো, অপরাধের বিচার হবে। তাহলে এটাকে বলে আইনের শাসন, আইনের শাসন প্রতিষ্ঠা করা, তাই না? যদি স্বার্থপরতা থাকে, স্বজনপ্রীতি থাকে বা দুর্নীতি থাকে, তাহলে কিন্তু সুশাসন সম্ভব না। ঠিক আছে, আর নিয়মায়ক মানে সহায়ক বা সহায়ক। নিয়মায়ক শব্দের অর্থ কি? নিয়মায়ক শব্দের অর্থ ছিল সহায়ক। ওকে, আচ্ছা, এরপর দেখো কি বলছে, সরকার পরিচালনায় কোনটা নিশ্চিত করতে হবে? যদি সরকার পরিচালনা করতে হয় তাহলে এখানে জবাবদিহিতা থাকতে হবে কিন্তু। হ্যাঁ, যে তোমার জবাবদিহিতা থাকতে হবে, যে সরকার যে কাজটা করছে এই কাজে জবাবদিহিতা থাকতে হবে। ঠিক আছে, এবং একই সাথে কিন্তু এখানে আরেকটা অ্যান্সার হতে পারে, জবাবদিহিতা তো আছেই, কোনটি নিশ্চিত করতে হবে সরকার পরিচালনায়? আচ্ছা, জবাবদিহিতা থাকতে হবে আর নিশ্চিত করতে হবে ব্যক্তির অধিকার, ব্যক্তির অধিকার নিশ্চিত করতে হবে এবং জবাবদিহিতা থাকতে হবে সরকারের মধ্যে। এইটা হলো বিষয়। আচ্ছা, এইবার দেখো আমরা এখানে এমসিকিউ গুলো সলভ করে ফেলছি। এবার আমরা কিছু জ্ঞানমূলক বা এক কথায় প্রশ্ন দেখব, যে এক কেন্দ্রিক সরকার কাকে বলে। এটা আমরা আলোচনা অলরেডি করে ফেলছি, যে একটা কেন্দ্র থেকে যখন সরকার পরিচালনা হয় সেটা এক কেন্দ্রিক সরকার। বিচার বিভাগ কি? সংবিধান কি? সমাজতন্ত্র কি? স্থানীয় সরকার কাকে বলে? বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ আছে? রাজতন্ত্র কি? গণতন্ত্র কি? সুশাসন কি? এবং রাষ্ট্র পরিচালনার একটা মূলনীতি লেখো। দেখো, এই 10টা প্রশ্নই কিন্তু আমি শুরুতে আলোচনা করছি। তো আমি চাই এই 10টা প্রশ্নের উত্তর তোমরা লেখো, লিখে আমাদের যে ফাহাদ টিউটোরিয়াল গ্রুপে আছে না, তোমরা এখানে হোমওয়ার্ক প্রদান করবা। বুঝছো? ফাহাদ টিউটোরিয়াল গ্রুপ আছে কিন্তু। এই যে গ্রুপটা আছে না, এই গ্রুপে তোমরা হোমওয়ার্ক দিবা, হোমওয়ার্ক দিবা। বুঝতে পারছো? মানে এই জ্ঞানমূলক প্রশ্নগুলা তোমরা লিখবা, জ্ঞানমূলক। তোমরা চাইলে এমসিকিউর আনসারও দিতে পারো,
তোমরা যদি নিজেরা লিখতে পারো, জ্ঞানমূলক লিখে তোমরা এখানে জ্ঞানমূলক প্রশ্নগুলো লিখে তারপর সেটাকে ছবি তুলবা, ছবি তুলে তোমরা সেখানে হ্যাশট্যাগ দিবা যে স্টার ব্যাচ, তাই না? তোমরা স্টার ব্যাচ কোন ক্লাস? তোমরা হলো ক্লাস 8 এবং তোমরা কোন টপিক পড়তেছো? বিজিএস। তোমরা বিজিএস পড়তেছো। কে তোমাদের ক্লাস নিয়েছে? সাইফুল ইসলাম রাসেল স্যার। হ্যাঁ, যদি আমাকে মেনশন দিতে হয় তাহলে কিন্তু বাংলায় লিখতে হবে আমার নামটা বাংলায় লিখতে হবে, তাহলে আমি দেখতে পাবো সাইফুল ইসলাম রাসেল। তোমরা যদি এইভাবে বাংলায় খুঁজে পাও আমার আইডিটা, তাহলে আমাকে মেনশন করে দিও। এইটাকে তোমরা মেনশন দিয়ে তোমাদের যে হোমওয়ার্ক আছে, এই যে জ্ঞানমূলক, তারপরে অনুধাবনমূলক, হ্যাঁ, এবং সৃজনশীল প্রশ্নগুলা তোমরা যতটুকু পারো এই জ্ঞানমূলক, অনুধাবন এবং সিকিউ সৃজনশীল প্রশ্নগুলা তোমরা এখানে হোমওয়ার্ক হিসাবে দেখাবা, ঠিক আছে? এবং তোমাদের এই ক্লাসের শেষে তোমরা কিন্তু প্র্যাকটিস শিট পেয়ে যাবা, একটা প্র্যাকটিস শিট পেয়ে যাবা, সেখানে তোমরা কিছু কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবা, ঠিক আছে? তো এই স্লাইডের জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নগুলো আমি বুঝিয়ে দিব। তোমাদের কাজ হলো তোমরা এগুলোকে হোমওয়ার্ক আকারে তোমরা এই গ্রুপে দিতে পারো। ওকে, তোমরা যদি দাও তখন তোমাদের যাদের হোমওয়ার্কটা খুব সুন্দর হয়েছে, আউটস্ট্যান্ডিং হয়েছে, তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হতে পারে। এই বিষয়টা তোমার মাথায় রেখো। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো 11তে দেখো বাংলাদেশের গ্রামাঞ্চলে স্থানীয় সরকার কাঠামো কয়টা স্তর? ইউনিয়ন, উপজেলা, জেলা। তাহলে কয়টা স্তর খেয়াল করো। সরকারের কয়টা বিভাগ আছে? 3টা বিভাগ। রাষ্ট্রপ্রধানের ক্ষমতার উপর ভিত্তি করে সরকারকে কত ভাগে ভাগ করা যায়? বাংলাদেশের সংবিধান কার্যকর কখন হয়? দেখো আমরা সব পড়ে ফেলছি কিন্তু। হ্যাঁ, বাংলাদেশের উপজেলা পরিষদের সংখ্যা কত? গ্রেট ব্রিটেনের ঐতিহ্য ধরে রাখার শাসন ব্যবস্থার নাম কি? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। বাংলাদেশের আইনসভার নাম কি? রাষ্ট্র অপরিহার্য উপাদান কয়টি? বাংলাদেশের সংবিধান কত তারিখে চূড়ান্তভাবে অনুমোদন পায় এবং রাষ্ট্রের মূল চালিকা শক্তি কি? দেখো 20টা প্রশ্নই কিন্তু তোমাদেরকে অলরেডি পড়ানো হয়েছে। তার মানে দেখো তোমাদেরকে এই স্লাইডে যা পড়ানো হয়েছে এতটুকু পড়ানো এই চ্যাপ্টারের জন্য যথেষ্ট, ঠিক আছে? এরপর দেখো বর্তমানে দেশে কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে? মৃত্যুদণ্ড মওকুফ করার ক্ষমতা আছে রাষ্ট্রপতির। প্রজাতন্ত্র কাকে বলে? জাতীয় সংসদ ভবন কোথায় অবস্থিত? রাষ্ট্র পরিচালনার মূল দলিল কি? কতজন সদস্য নিয়ে জাতীয় সংসদ গঠিত হয়? বাংলাদেশে কতটি মহানগর রয়েছে? যতটি সিটি কর্পোরেশন ততটাই মহানগর। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি? সংবিধানের প্রস্তাবনা কয়টি? মানে কতটা অনুচ্ছেদ আছে? 153টি। কত শতাংশ সংসদ সদস্যদের ভোটে সংবিধান সংশোধন করা যায়? তাহলে দেখো 30টা জ্ঞানমূলক বা এক কথায় প্রশ্ন আছে। এই প্রশ্নগুলোর তোমরা নিজেরা উত্তর দেওয়ার চেষ্টা করো পুরো ক্লাসটা করার পরে। দেখো তোমরা সবগুলো পারো কিনা। তারপরে দেখো এইখানে অনুধাবনমূলক প্রশ্ন আছে। জাতীয়তাবাদ কাকে বলে? যে জাতি হিসাবে নিজেদের পরিচয় দেওয়াটাই হলো জাতীয়তাবাদ, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস শিটে অ্যান্সারগুলো পেয়ে যাবা। সংবিধানকে রাষ্ট্র পরিচালনার মূল দলিল কেন বলা হয়? যে কোনো দেশের জন্য সংবিধান জরুরি কেন? সরকারকে রাষ্ট্রের মূল চালিকা শক্তি কেন বলা হয়? বা স্থানীয় সরকার গুরুত্বপূর্ণ কেন? তোমরা বইতে এই অ্যান্সারগুলো কিন্তু হুবহু দেয়াই আছে। হ্যাঁ, এবং দেখো অনুধাবন প্রশ্নগুলো যেহেতু 2 মার্ক, তোমরা কতটুকু লিখবা এই অনুধাবন প্রশ্নের জন্য? কতটুকু লিখবা? এটা একটা বড় প্রশ্ন না? তোমরা এটার জন্য আধা পৃষ্ঠা, হাফ পেজ লিখতে পারো, যেখানে 5 থেকে 6টা লাইন থাকবে। বুঝতে পারছো? 5 থেকে 6টা লাইন থাকবে। এবং সবচেয়ে ভালো হয় তোমরা যদি 2টা প্যারায় লিখতে পারো। এখানে যদি 2টা প্যারা হয়, ঠিক আছে? তো প্রথম প্যারা কি হবে? প্রথম প্যারায় তুমি একদম জ্ঞানমূলকের মতো এক কথায় উত্তর দিয়ে দিতে পারো, তারপর একটা প্যারা করতে পারো। এই প্যারাতে এসে তুমি সেটাকে ব্যাখ্যা করবা। তুমি যেটা অ্যান্সার দিয়েছো তোমার অ্যান্সারটাকে ব্যাখ্যা করবা, ঠিক আছে? তাহলে জাতীয়তাবাদ কাকে বলে? এক কথায় বলে দিবা যে জাতি হিসাবে নিজের পরিচয় দেওয়াটাকে জাতীয়তাবাদ বলে। তারপর বলো যে জাতীয়তাবাদ কিভাবে ইম্পর্টেন্ট, কিভাবে আমাদের দেশে আসলো, এই বিষয়টা তোমরা এখানে বলতে পারো। এবার দেখো আমি যদি কিছু সৃজনশীলে দেখি যে জনাব সোবাহান সরকারের নীতি নির্ধারণী একটি প্রতিষ্ঠানের সকল কার্যক্রম পরিচালনা করেন এবং প্রতিষ্ঠানের মোট সদস্যদের 50 জন পরোক্ষ বোর্ডে নির্বাচিত হয়। তাহলে এইখানে দেখো পরোক্ষ বোর্ডে যদি 50 জন নির্বাচিত হয় তাহলে এটা অবশ্যই জাতীয় সংসদ। এটা কি হবে? এটা হবে জাতীয় সংসদ। এখানে জাতীয় সংসদকে বুঝাইছে, ঠিক আছে? তবে দেখো জনাব রাজিয়া সরকারের আরেকটা প্রতিষ্ঠানে কাজ করে যেখানে প্রতিষ্ঠানের গৃহীতগুলো বাস্তবায়ন করা হয়। তার মানে এটা হলো স্থানীয় সরকার, এটা হলো স্থানীয় সরকার।
কেন ও স্থানীয় সরকার কিভাবে বুঝলাম, ও কিন্তু নিজে সিদ্ধান্ত নেয় না, বুঝছো? সোবাহান মানে সংসদে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা বাস্তবায়নের কাজ করা হয় স্থানীয় সরকারে। তাহলে দেখো সরকার পরিচালনায় সুশাসন কেন প্রয়োজন, এই বিষয়টা আসছে কারণ সুশাসন কি হবে, জনগণের ব্যক্তির অধিকার রক্ষায় কাজ করবে এবং এখানে সরকারের একটা জবাবদিহিতা থাকবে। এবং রাজিয়া সরকারের কোন বিভাগে কাজ করে, স্থানীয় বিভাগে কাজ করে স্থানীয় সরকার। তুমি এখানে উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের কাজগুলো কিছুটা ব্যাখ্যা করবা। এবং দেখো এখানে বলছে যে জনাব সোবাহানের কর্মরত প্রতিষ্ঠানটি দেশের জনগণের মতকে প্রকাশ করে। তার মানে কি, সোবাহান তো জাতীয় সংসদ সদস্য, তাই না? তাহলে সংসদ সদস্য 300 জন আসন কি হয়, জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়, তাহলে জনমতকে প্রতিষ্ঠিত করতেছে, তাই না? এই বিষয়টি এখানে বলা হয়েছে। ওকে, এবার দেখো বিষয়টা আমরা এখানে বলে ফেলছি। এখানে দেখো একটা ধাপ আছে, হ্যাঁ? তো ধাপে কি বলছে, 10 এপ্রিল, 30 অক্টোবর এবং 4 নভেম্বর। তো এটা কি আসছে, এটা আসছে আমাদের সংবিধান থেকে, তাই না? এটা হলো আমাদের সংবিধান। সংবিধান কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে সেই বিষয়টা এখানে বলা আছে, ঠিক আছে? তো প্রথম দেখো গণপরিষদে বলা হয়েছে, তারপর এটা প্রস্তাব করা হয়েছে, তারপর এটাকে গ্রহণ করা হয়েছে। এবং দেখো এককেন্দ্রিক সরকার কাকে বলছে, এটা এখানে বলছে যে সরকারকে কেন রাষ্ট্রের মূল চালিকা শক্তি বলা হয়, তোমরা বলবা কেন বলা হয়, কারণ সরকারই হলো একটা দেশের সব কাজের সিদ্ধান্ত গ্রহণ করে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী একটা দেশ পরিচালিত হয়, এটা হলো মূল বিষয়। উদ্দীপকের ক ছকে বর্ণিত বিষয়টা কি, সংবিধান। তাহলে সংবিধান কিভাবে প্রদর্শিত হয়েছে বইতে একদম একটা প্যারায় বলা আছে। এরপর দেখো উদ্দীপকের নির্দেশিত খ ছক, খ ছকের রাষ্ট্রীয় মূলনীতি কি ফুটে উঠেছে কিনা। আমাদের রাষ্ট্রে কয়টা মূলনীতি আছে, রাষ্ট্রের 4টা মূলনীতি আছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং কি বলতো, আমি তো ভুলে গেলাম, বলো তো প্রথমটা কি, তোমরা একটু মনে করে একটু বলো আমাকে, ঠিক আছে? যে আমরা যে 4টা রাষ্ট্রের মূলনীতি বলতেছিলাম, একদম প্রথমটা কি ছিল। তাহলে দেখো এরপরে তাহলে এই 4টা মূলনীতি আমরা এখানে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে? তো এরপরে দেখো এই বিষয়টা এখানে বলছে, দেখো এরপরে কি বলছে, তানজিম একজন নির্বাচিত প্রতিনিধি। উরি বাবা, জাতীয় পর্যায়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি মতামত দিয়ে থাকেন। ওকে, রাদ, এই তো রাদ, এই আমাদের প্রতিষ্ঠানের 2টা আছে, একটা তানজিম একটা রাদ। চরম বাটপার, রাদ হলো চরম বাটপার। তোমরা দেখবা যে আমাদের অফিসে যদি আসো, দেখবা যেই ছেলেটা দেখতে সুন্দর, স্মার্ট, উঁচা লম্বা কিন্তু বাটপার, সে হলো রাদ, ঠিক আছে? তাহলে দেখো ওই সিদ্ধান্তগুলো তারা কি করে, বাস্তবায়নে যথাযথ ভূমিকা গ্রহণ করে। কেননা তিনি জানেন তার বিভাগের সফলতার উপর জনকল্যাণ অনেকটা নির্ভর করে। তাহলে দেখো নির্বাচিত প্রতিনিধি যিনি জাতীয় পর্যায়ে যে কোনো সিদ্ধান্ত গ্রহণের সময় তিনি মতামত দেন, তাহলে সে কি, সে হলো জাতীয় সংসদের একজন সদস্য। আর রাত কি করে ওটাকে বাস্তবায়ন করে, তার মানে সে স্থানীয় সংসদ, স্থানীয় সরকার, স্থানীয় যে সরকার পরিষদ আছে সেইখানকার সদস্য, মানে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, এগুলো, ঠিক আছে? তো এখন দেখো জনগণকে কেন রাষ্ট্রের মালিক মনে করা হয়, এটা হলো প্রজাতন্ত্র, গণতন্ত্র মূল যে সকল দেশে আছে, গণতান্ত্রিক দেশ বা গণপ্রজাতন্ত্রী যে দেশগুলো আছে, সেখানে জনগণই হলো সকল ক্ষমতার উৎস, কারণ জনগণ ভোট দিয়ে সরকারকে রাষ্ট্রপ্রধান বানায়, তাহলে জনগণ সকল ক্ষমতার উৎস বলে মনে করা হয়। রাজ যেই বিভাগের সদস্য, সেই বিভাগের গঠন ব্যাখ্যা করো, তার মানে স্থানীয় সরকার, উপজেলা, ইউনিয়ন বা জেলা পরিষদ, এগুলোর ব্যাখ্যা করবা। তানজিমের বিভাগই জনমত প্রকাশ করে, একই প্রশ্ন যেটা আমরা আগের সৃজনশীলে দেখে আসছি। তাহলে তোমরা যদি বইটা ভালো করে পড়ো, বইয়ের কথাগুলো যদি সৃজনশীলে লেখো একটু সুন্দর ভাষায়, তাহলে আশা করা যায় তোমরা খুব ভালো করতে পারবা, ঠিক আছে? তাহলে এই অধ্যায়টা তোমাদেরকে একটু একটা গ্লান্স সাহায্য করার জন্য আমি এখানে আসছি, পড়াইতে আসি, সাহায্য করতে আসছি তোমাদেরকে, ঠিক আছে? তো আশা করা যায় তোমরা এই ক্লাসটা যদি ভালো করে করো, তোমাদের এই অধ্যায়ের উপরে আর সমস্যা থাকবে না, ঠিক আছে? তো এরপরের আমাদের বিজিএস আরো 2টা ক্লাস আছে, তো সেই ক্লাসগুলোতে আমরা সামনের আরো চ্যাপ্টারগুলো আলোচনা করব। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, একদম ধুমায় পড়াশোনা করো এবং আশা করা যায় তোমরা জীবনে সফল হবা। এই কামনা আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।